অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস উপস্থাপনা আছি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইন্সট্রাক্টর, কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। বরাবরের মতো আজকে আমার সাবজেক্ট কম্পিউটার পেরিফেরালস। তোমরা যারা নিয়মিত অনলাইনে ক্লাস করছো বা করে আসছো তারা নিশ্চয়ই জানো অনলাইনে ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমার সাবজেক্টের। তো আমি জাস্ট এই কারণে আমি শুরু থেকে এই অধ্যায়গুলো আবার রিভিশন দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার পেরিফেরাল সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় আলোচনা করার চেষ্টা করব, রিভিশন দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায়ে আমরা যা জানতে পারবো তা দেখানোর চেষ্টা করছি আমি এখানে। তো যেহেতু রিভিশন ক্লাস, আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু আলোচনা করব। ইন্টারফেসিং। ইন্টারফেসিং মানেই আমরা ইতিমধ্যে জেনে গেছি, ইন্টারফেসিং এর কাজ জেনে গেছি। তো এখন আমরা দেখব সিরিয়াল ইন্টারফেসিং। এই ইন্টারফেসিং পদ্ধতিতে দুইটি ডিভাইসের মধ্যে সিরিয়ালি ডাটা সেন্ডার এবং রিসিভারের মধ্যে ওয়ান বিট অ্যাট এ টাইম, এক বিট করে ডাটা আদান প্রদান হয়। তো আমি এখানে দেখানোর চেষ্টা করছি এটা সেন্ডার রিসিভার, এখানে এক বিট ডাটা আসার জন্য আমার মাত্র কেবল একটা রাস্তা আছে। এই রাস্তায় ডাটা এক বিট আকারে ডাটা আসে। ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা। ইন্টারফেসিং এর মাধ্যমে সিপিইউ অন্যান্য পেরিফেরালস বা একাধিক পেরিফেরালসের মধ্যে ডাটা আদান প্রদান হয়ে থাকে। সিপিইউ সাধারণত প্যারালাল ফর্মে ডাটা আদান প্রদান করে থাকে, কিন্তু কিছু কিছু ডিভাইস যারা ন্যাচারালি সিরিয়ালি ডাটা আদান প্রদান করে থাকে, এই সকল ডিভাইসের সাথে সিপিইউ ডাটা আদান প্রদান করার জন্য আমরা সিরিয়াল ইন্টারফেস ব্যবহার করে থাকি। সিরিয়াল ইন্টারফেসিং এর প্রকারভেদ, এটা দুই প্রকার আমরা জানি, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস সমলেই, অ্যাসিনক্রোনাস অসমলেই। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা সমূহ ক্যারেক্টার আকারে, অর্থাৎ ওয়ান ক্যারেক্টার অ্যাট এ টাইম ডাটা ট্রান্সমিট হয়ে থাকে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি সেন্ডার রিসিভার। এটা হচ্ছে মূল ডাটা। মূল ডাটা শুরুতে থাকবে স্টার্ট বিট এবং শেষে থাকবে স্টপ বিট। এই ডাটার স্ট্রাকচারটা কেমন হবে এখানে দেখানোর চেষ্টা করছি আমি। এই আকাশি কালার দ্বারা আমি দেখাইছি এটা মূল ডাটা, সবুজ কালার এটা হচ্ছে স্টার্ট বিট অলওয়েজ 0, স্টপ বিট অলওয়েজ 1। আর এই যে প্যারিটি বিটটা নির্ভর করে আমি কি ধরনের প্যারিটি ব্যবহার করব। প্যারিটি বিট দুই ধরনের হয়ে থাকে, অড প্যারিটি এবং ইভেন প্যারিটি। আর প্যারিটি বিটটাও নির্ভর করে যে আমার ডাটায় মূল ডাটার মধ্যে ওয়ানের সংখ্যা কত তার উপরে। তো এটা তোমরা নিশ্চয়ই ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানে জেনে গেছো প্যারিটি বিট কি, প্যারিটি বিটের কত প্রকার, অড প্যারিটি কি, ইভেন প্যারিটি কি ইত্যাদি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের মূল ডাটা। 0 থেকে অ্যাকচুয়াল 7 হবো, এটা আমাদের 8 বিট মূল ডাটা। তারপরে স্টার্ট বিট, স্টপ বিট এবং প্যারিটি বিট। স্টার্ট বিট, স্টপ বিট এটা হচ্ছে প্যারিটি বিট। আর যে সময় কোনো ডাটা আদান প্রদান হবে না সেই সময়টাকে বলা হচ্ছে আইডল, মানে অলস সময়। অ্যাকচুয়ালি যখন আমরা কিবোর্ড থেকে যখন কোনো কিছু টাইপ করি বা কোনো কিছু লিখে থাকি, এই ধরনের ডাটা ট্রান্সমিশন সাধারণত অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে হয়ে থাকে। এটা তোমরা জেনে গেছো। ব্লক ডায়াগ্রাম সহ অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং। আমরা জানি ইন্টারফেসিং এর উপাদানগুলো কি কি, এসবের কোনটার কি নাম, কোনটার কি কাজ অলরেডি আমরা জেনে গেছি। একটা ইন্টারফেসিং এ কি কি উপাদান থাকে: ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার, শিফট রেজিস্টার, রিসিভিং ডাটা বাফার রেজিস্টার, ডিভাইড বাই স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার এবং কন্ট্রোল লজিক। এই উপাদানগুলো ট্রান্সমিটিং এবং রিসিভিং এই দুইটা মিলে একটা বলা হয়, এটা বলা হচ্ছে বাই ডিরেকশনাল ডাটা বাফার রেজিস্টার। তারপরে কন্ট্রোল রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার। এখানে দেখার চেষ্টা করো কন্ট্রোল এবং এই স্ট্যাটাস রেজিস্টারের ডাটা আদান প্রদান সাধারণত ডাটাবেসের মাধ্যমে হয়ে থাকে। তাহলে একটা অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং আমাদের কি কি উপাদান থাকে: ডাটা বাফার রেজিস্টার, ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং, ট্রান্সমিটিং, রিসিভিং। সিপিইউ যখন কোনো ডাটা ট্রান্সমিট করার পূর্বে অস্থায়ীভাবে সংরক্ষণ করবে এখানে। আবার সিপিইউ যখন কোনো ডাটা গ্রহণ করবে পেরিফেরালস থেকে, সেই ডাটাটাও রিসিভিং ইউনিটে অস্থায়ীভাবে জমা থাকবে। স্ট্যাটাস রেজিস্টার,
সিপিইউর বর্তমান স্ট্যাটাসটা সিপিইউকে জানানোর জন্য এই রেজিস্টার বিভিন্ন ধরনের কন্ট্রোল ওয়ার্ড তৈরি করে থাকে। কন্ট্রোল রেজিস্টার, এটিকে বলা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টারের কাজ হচ্ছে সিপিইউ তার কোনো অপারেশন সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল ওয়ার্ড এই ইন্টারফেস ইউনিটে দিয়ে থাকে। আমি পরবর্তী স্লাইডে আমি এটা ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। ইন্টারনাল ক্লক, সরি এক্সটার্নাল ক্লক, চিপ এনেবল, এই চিপটাকে অ্যাক্টিভ করার জন্য একটা এক্সটার্নাল কন্ট্রোল সিগন্যাল দেওয়া হয়ে থাকে। কন্ট্রোল লজিক, এই এই ইন্টারফেস ইউনিট তার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল ওয়ার্ড তৈরি করে এখানে যতগুলা মডিউল বা ডিভাইস আছে সবাইকে নিয়ন্ত্রণ করে থাকে। আর দুইটা শিফট রেজিস্টার ব্যবহার করা হয়েছে এখানে, একটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, আর একটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার। অর্থাৎ সিপিইউ থেকে যে ডাটাটা পেরিফেরালসে যাবে সেটা হবে প্যারালাল ইন সিরিয়াল আউট, আর পেরিফেরালস থেকে যে ডাটাটা সিপিইউ রিসিভ করবে এটা হবে সিরিয়াল ইন প্যারালাল আউট। এসবের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আমি দেখাই দিচ্ছি, তোমরা একটু ইয়ে করবা, বাসায় পড়ে নেবা, ঠিক আছে। যেহেতু গত ক্লাসে এটা আলোচনা করছিলাম এই জন্য আর বিস্তারিত আলোচনা করলাম না, তারপরে একটু আমি সংক্ষেপে রিভিশন দেই নেই। সিপিইউ যখন কোনো ডাটা ট্রান্সমিট করবে সেই ডাটাটা অস্থায়ীভাবে প্রাথমিক অবস্থায় ট্রান্সমিশন ডাটা বাফার রেজিস্টারে জমা হবে। জমা হওয়ার পরে এই ডাটাটা প্যারালালি একটা শিফট রেজিস্ট্রেশন জমা হবে। এই জমা হওয়ার সময় এর সাথে এই যে স্টার্ট বিট, স্টপ বিট এবং প্যারিটি বিট যুক্ত হবে, যুক্ত হয়ে এক্সটার্নাল ক্লকের মাধ্যমে এক বিট করে ডাটা আমাদের পেরিফেরাসে ট্রান্সমিট হবে। আগেই বলে নেই, আমরা যেটা আলোচনা করছি অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস, অর্থাৎ এই ইন্টারফেস পদ্ধতিতে একটি করে ক্যারেক্টার আমার সিপিইউ থেকে পেরিফেরাসে যাওয়ার জন্য আমাদের এই ইন্টারফেস সার্কিটে ব্যবহার করে থাকি। আর ইন্টারফেস সার্কিটটা কি জিনিস, যে সিপিইউ এবং পেরিফেরাসের মতো ডাটা আদান প্রদানের সময় একটা মধ্যস্থতাকারী ডিভাইস। ঠিক একইভাবে যখন পেরিফেরাস কোনো ডাটা সেন্ড করবে, আমার রিসিভিং এই শিফট রেজিস্টারের মাধ্যমে সিরিয়ালে ডাটাটা রিসিভ হবে। রিসিভ হওয়ার পরে এর সাথে যে স্টার্ট বিট, স্টপ বিট এবং প্যারিটি বিটগুলো আছে সেগুলো বাদ দিয়ে মূল ডাটাটা রিসিভিং ডাটা বাফার রেজিস্টারে যাবে এবং রিসিভিং ডাটা বাফার রেজিস্টার থেকে এই ডাটা বাসের মাধ্যমে আবার সিপিইউতে চলে যাবে। এই আর এসবের কাজ তো আমরা জানি, কন্ট্রোল রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল লজিকের কাজ আমরা তো আগেই জেনেছি। এসবের সুবিধা অসুবিধা তোমরা দেখে নেবা, এখানে আলোচনা করার কিছু নেই। এখন দেখি আমরা সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস। সিনক্রোনাস বলতে আমরা বুঝি সমলয়ী, অর্থাৎ এখানে একগুচ্ছ ডাটা, এ হিউজ অ্যামাউন্ট ডাটা ব্লক একসাথে আমার সেন্ডার থেকে রিসিভারে ট্রান্সমিট হয়ে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়ে থাকে। যেমন আমরা হার্ড ডিস্কে যখন কোনো কিছু নেই, আমরা যখন সিডি থেকে কোনো কিছু নেই, আমরা যখন কম্পিউটার টু কম্পিউটার আমরা যখন মেইল করি, তখন আমরা কি করি, পুরো একটা ব্লক ডকুমেন্ট আমরা একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিই। তাহলে এখানে কি হচ্ছে, ট্রান্সমিটার এবং রিসিভার, এখানে ডাটা যাওয়ার জন্য একটা রাস্তা এবং দুটার সাথে একই সময়ে ক্লক প্রদান করার জন্য একটা, দুটা ট্রান্সমিটিং এবং রিসিভিং দুই ইউনিটে একই সাথে ক্লক প্রদান করার জন্য একটা আমরা ক্লক ব্যবহার করছি। ইন দ্য সিনক্রোনাস মোড দ্য ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার কমন ক্লক, এই কমন ক্লক দেখানো হয়েছে। দ্য ট্রান্সমিটার টপিক্যালি প্রোভাইড দ্য ক্লক অ্যাজ এ সেপারেটর সিগন্যাল ইন অ্যাডিশন অন দ্য সিরিয়াল ডাটা, অর্থাৎ এক বিট ডাটাকে যাওয়ার জন্য মূলত আমরা এই ক্লকটা ব্যবহার করে থাকি। এখানে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা ডাটা ব্লক, এটা হচ্ছে ক্লক পালস। একটা ক্লক দিলে আমার ডাটাগুলা এক বিট করে ডাটা মানে সেন্ডার থেকে রিসিভারে চলে যাবে। আর সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দুইটা ব্লকের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য বা গ্যাপ তৈরি করার জন্য আমরা এখানে সিনক্রোনাইজিং সিকোয়েন্স ব্যবহার করে থাকি, যেখানে আমাদের
4 থেকে 5টা বিটের একটা ব্লক থাকে। আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি ছিল আমাদের? আমাদের একটা স্টার্ট বিট, একটা স্টপ বিট এবং একটা প্যারিটি বিট ছিল। আর এটা হচ্ছে আমাদের 8 বিট ইস ক্যারেক্টার। প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য আমাদের 8টা করে বিট বরাদ্দ আছে। প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য আমাদের একটা করে একটা 8 বিটের ব্লক এখানে আছে। এই হচ্ছে মূলত সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। এখানে ব্লক ডায়াগ্রাম সহ সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং। তাহলে সিরিয়াল ইন্টারফেসিং এর ক্ষেত্রে এটা কিভাবে ডাটা ট্রান্সমিট হয়ে থাকে? ডাটা কি কি উপাদান আছে দেখে নিই আমরা আগে। ডাটা বাফার রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার, কন্ট্রোল লজিক, শিফট রেজিস্টার, প্যারালাল ইন, সিরিয়াল আউট এবং সিরিয়াল ইন, প্যারালাল আউট এবং সিনক্রোনাইজ জেনারেটর অ্যান্ড রিকগনাইজার। তাহলে তোমাদের তোমরা ইতিমধ্যে জেনে গেছো সিপিইউ কেবলমাত্র মূল ডাটাটুকু নিয়ে, যেমন স্টার্ট বিট, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় স্টার্ট বিট, স্টপ বিট, প্যারিটি বিট, এসব কিছু বাদ দিয়ে মূল ডাটাটুকু গ্রহণ করে। ঠিক একইভাবে এবং গ্রহণ করে এটাকে প্রসেস করে থাকে। প্রসেস করে যখন প্রসেসকৃত ডাটা কোনো পেরিফেরালসে পাঠাবে, তখন এটা কি হবে? সিপিইউ থেকে এটা প্যারালালি ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টারে এসে জমা হবে। জমা হওয়ার পরে এর সাথে সিনক্রোনাইজ জেনারেটরের মাধ্যমে আমরা কি করব? এটা এটা যে একটা সিনক্রোনাইজ ব্লক, এটা বোঝানোর জন্য এটা 4 থেকে 5 বিটের একটা ব্লক আমরা সামনে বসাই দেব, যে যাতে করে রিসিভার পেরিফেরালস বুঝতে পারে এটা একটা সিনক্রোনাইজ ডাটা। আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা কি দেই? স্টার্ট বিট, স্টপ বিট এবং প্যারিটি বিট দেই। কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে সেটা দেওয়ার প্রয়োজন হয় না। আমরা 5 বিটের একটা সিনক্রোনাইজ ব্লক বা সিনক্রোনাইজ সিকোয়েন্স দিয়ে থাকি। তাহলে এই ডাটাটা কি হচ্ছে আমাদের? তাহলে মূল ডাটাটা আমাদের পেরিফেরালসে যাওয়ার পূর্বে এর সাথে আমরা সিনক্রোনাইজ জেনারেট করে দিচ্ছি। জেনারেট করে দিয়ে আমরা প্যারালাল ইন, সিরিয়াল আউট, শিফট রেজিস্টারে দিচ্ছি এবং তারপরে একটা ক্লকের মাধ্যমে এক বিট এক বিট করে ডাটা আমরা পেরিফেরালসে ট্রান্সফার করছি। ঠিক একইভাবে রিসিভিং পেরিফেরালস থেকে আমাদের শিফট রেজিস্টার, সিরিয়াল ইন, প্যারালাল আউট, শিফট রেজিস্টারে এক বিট করে ডাটা ইন হবে। ইন হওয়ার পরে এর সাথে যে সিনক্রোনাইজ ব্লক আছে সেটাকে বাদ দিয়ে মূল ডাটাটাকে আমরা কোথায় দেব? রিসিভিং ডাটা বাফার রেজিস্টার দেব। এরপর রিসিভিং ডাটা বাফার রেজিস্টার এটা ডাটা বাসের মাধ্যমে পরবর্তী প্রসেসিং এর জন্য এটা সিপিইউতে পাঠিয়ে দেবে। আর স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার বা কন্ট্রোল লজিকের কাজ আমরা একাধিকবার আমাদের ইন্টারফেস ইউনিটের যে অংশগুলো আছে, মূল অংশগুলা আমরা একাধিকবার জেনেছি। তারপরে বলছি আমি, স্ট্যাটাস রেজিস্টারের কাজ হচ্ছে ইন্টারফেস ইউনিটের বর্তমান অবস্থাটা সিপিইউকে জানানো, যে সে বিজি আছে নাকি রেডি আছে। কন্ট্রোল রেজিস্টার, সিপিইউ তার কোনো অপারেশন সম্পন্ন করার জন্য বিভিন্ন কন্ট্রোল ওয়ার্ড এই ইন্টারফেস ইউনিটে প্রদান করে থাকে। তোমাদের আবারও বলে নেই, এই স্ট্যাটাস স্ট্যাটাস সিগন্যাল এবং কন্ট্রোল সিগন্যাল এই দুটাই সিপিইউতে আদান প্রদানের জন্য আমাদের ডাটাবেস ব্যবহার করা হয়ে থাকে। আর কন্ট্রোল লজিকটা আমাদের কন্ট্রোল বাস দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এই সিনক্রোনাইজ জেনারেটরের কাজ হচ্ছে যখন কোনো ডাটা সিপিইউ থেকে পেরিফেরালসে যাবে তার সাথে একটা সিনক্রোনাইজ সিকোয়েন্স বা ব্লক জেনারেট করে দেওয়া। আর পেরিফেরালসে যখন কোনো ডাটা সিপিইউতে আসবে, ওই ডাটার মধ্যে যে সিনক্রোনাইজ ব্লক আছে সেই ব্লকটাকে বাদ দেওয়ার জন্য আমরা সিনক্রোনাইজ রিকগনাইজার ব্যবহার করছি। এই এসবের পার্থক্য, সুবিধা অসুবিধা বা বৈশিষ্ট্য তোমরা নিজেরা পড়ে নেবা। ইউএসএআরটি, ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। এটা একটি এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ। এটা আইসি নাম্বার হচ্ছে 8521A। এটা কি করে? যত ধরনের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন আছে, ডাটা রিসিভিং, ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন। অর্থাৎ যত ধরনের সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন আছে, সকল ধরনের ট্রান্সমিশন আমাদের এই ইন্টারফেস সার্কিট সাপোর্ট করবে। তাহলে এটা এক্সটার্নাল রেজিস্টার প্রোগ্রাম লিখে সিরিয়াল ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে ফাংশন স্পেসিফাই করা যায়।
এবং এটাকে প্রোগ্রামেবল কমিউনিকেশন ইন্টারফেসও বলা হয়ে থাকে। এর উপাদানগুলো দেখি আমরা। ডাটা বাস বাফার। ডাটা বাস বাফার আমরা ঠিক এর আগেই দেখে আসছি। ডাটা বাস বাফার কি? সিপিইউ টু পেরিফেরালস, পেরিফেরালস টু সিপিইউতে ডাটা আদান প্রদানের সময় এই অংশের ডাটাটা অস্থায়ীভাবে সংরক্ষণ থাকে। রিড রাইট কন্ট্রোল লজিক, এটাকে এক্সপ্যান্ড করলে, বড় করলে কেমন দেখায় আমি পরবর্তী স্লাইডে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে রিড রাইট কন্ট্রোল লজিক, মডেম কন্ট্রোল, ট্রান্সমিটিং বাফার রেজিস্টার, ট্রান্সমিটিং কন্ট্রোল, রিসিভিং বাফার রেজিস্টার, রিসিভিং কন্ট্রোল। আমরা পরবর্তী স্লাইডে এটা একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে যে কন্ট্রোল সিগন্যালগুলো ব্যবহার করছি তার এসবের নাম এবং এসবের কাজ কি, জাস্ট প্রত্যেকটা সিগন্যালে আমি পূর্ণ রূপ দেখানোর চেষ্টা করছি এখানে। এখন দেখি ইউএসএআরটি ব্লক ডায়াগ্রাম, এটিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ডাটা বাস বাফার সেকশন, এটাকে ডাটা বাস বাফার সেকশন যদি আমরা এটাকে একটু বড় করি, এটা হচ্ছে রিড রাইট কন্ট্রোল লজিক একই দেখাচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে বড় করব তখন কেমন দেখাচ্ছে? এটা ডাটা বাস বাফার রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার এবং স্ট্যাটাস রেজিস্টার, যেটা আমরা ঠিক আগের স্লাইডে আমরা অ্যাসিনক্রোনাস বা সিরিয়াল ইন্টারফেস সার্কিটটা কেমন, সেখানে আমাদের কিন্তু এই অংশগুলো ছিল। এবং সেখানে আরও যেটা ছিল, আমরা রিসিভিং, ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং বাফার রেজিস্টারকে যদি এক্সপ্যান্ড করি তাহলে আউটার রেজিস্টার, যেটা আমাদের সিরিয়াল ইন, প্যারালাল আউট এবং প্যারালাল ইন, সিরিয়াল আউট, অর্থাৎ সিপিইউতে যখন কোনো ডাটা পেরিফেরালসে যাবে তখন হবে এটা প্যারালাল ইন, সিরিয়াল আউট। আবার পেরিফেরালস থেকে কোনো ডাটা যখন সিপিইউতে আসবে তখন এটা কি হবে? সিরিয়াল ইন, প্যারালাল আউট। এটা হচ্ছে প্যারালাল ইন, সিরিয়াল আউট, আর এটা হচ্ছে সিরিয়াল ইন, প্যারালাল আউট। ওকে, এসবের কাজ আমরা অলরেডি জেনে গেছি। ডাটা বাস বাফারের কাজ কি, কন্ট্রোল রেজিস্টারের কাজ কি, স্ট্যাটাস রেজিস্টারের কাজ কি, ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার। তারপরে আমি সংক্ষেপে বলে নেই, ডাটা বাস বাফার রেজিস্টার সিপিইউ থেকে পেরিফেরালস, পেরিফেরালস থেকে সিপিইউতে ডাটা আদান প্রদান করার জন্য এটা অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে থাকে। রিড রাইট কন্ট্রোল লজিকের কাজ হচ্ছে এই যে আমাদের এটা ইউনিভার্সাল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস উভয় মোডে কাজ করে। তো সেই ক্ষেত্রে এই ডাটাটা আমাদের কোন মোডে যাবে? সিনক্রোনাস মোডে যাবে নাকি অ্যাসিনক্রোনাস মোডে যাবে? অ্যাসিনক্রোনাস, আচ্ছা, তো সেই বিষয়টা মূলত আমার এই রিড রাইট কন্ট্রোল লজিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আর ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার, রিসিভিং ডাটা বাফার রেজিস্টার, এখান থেকে ডাটাটা প্রথমে আমাদের ডাটা বাফার রেজিস্টারে চলে আসবে। তারপরে ডাটা বাফার রেজিস্টার থেকে কোথায় যাচ্ছে? যদি ট্রান্সমিট করি তাহলে ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টারে যাবে। তারপরে আউটার রেজিস্টার, যেটা আমাদের প্যারালাল ইন, সিরিয়াল আউট আছে, তার মাধ্যমে পেরিফেরালসে চলে যাবে। আর যদি আমরা ডাটা রিসিভ করি তাহলে কি হবে? ডাটাটা আমাদের ইনপুট রেজিস্টার, যেটাকে বলা হচ্ছে শিফট রেজিস্টার, এর মাধ্যমে সিরিয়াল ইন, প্যারালাল আউটের মাধ্যমে আমাদের রিসিভিং ডাটা বাফার রেজিস্টারে আসবে। এখান থেকে ডাটাটা পরবর্তীতে আমাদের ডাটা বাফার রেজিস্টারে চলে যাবে। এবং ট্রান্সমিটিং কন্ট্রোল এবং রিসিভিং কন্ট্রোল আছে, যার মাধ্যমে ডাটা প্রবাহটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এরপর আমরা দেখি RS232C 4.V 2.4 স্ট্যান্ডার্ড। এই ইন্টারফেস পদ্ধতির মাধ্যমে ডিটি এবং ডিসি এর মাধ্যমে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, হ্যান্ডশেক, উইদাউট হ্যান্ডশেক মোডে ডাটা ট্রান্সফার বা আদান প্রদান করা হয়ে থাকে। আমি দেখানোর চেষ্টা করছি এখানে। এটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস ইউনিট, এটাকে বলা হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। এটা এবং এই অংশটা হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, আর এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। পরবর্তী স্লাইডে তোমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবা। দেখো, ডিটিই কম্পিউটার, ডিটিই কম্পিউটার, ডিসিই, এই দুইটা কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করছি এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। এটা হতে পারে একটা মডেম। ডাটা আদান প্রদান করার জন্য আমাদের দুইটা লাইন ব্যবহার করা হয়েছে, একটা ডাটা সেন্ড এবং রিসিভ, এখানেও ঠিক ডাটা সেন্ড এবং রিসিভ। এবং বাকি যে কেবলগুলো আছে সেই কেবলগুলা আমাদের আউট অফ ব্রড কন্ট্রোল, ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট এবং ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। এবং এটা 25 পিনের হয়ে থাকে। আমি 25 পিনের পিন নাম্বার দিয়ে তাদের লাইনগুলা দেখানোর চেষ্টা করছি। এখন যেটা গুরুত্বপূর্ণ, ইউএআরটি, ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। আর এর আগে আমরা কি জানলাম? ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস। আর এটা হচ্ছে শুধুমাত্র অ্যাসিনক্রোনাস।
রিসিভার এবং ট্রান্সমিটার। তাহলে এটা কি করছে, শুধুমাত্র ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস ডাটাটা রিসিভ করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এটার এটা কার্যক্রম সহজে বোঝার জন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করছি, একটা ট্রান্সমিটার অংশ, একটা রিসিভার অংশ। ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টারে ট্রান্সমিটিং অংশে যে অংশগুলো থাকে, ট্রান্সমিটিং ডাটা বাফার এমটি, রিসিভিং ডাটা প্রায়োরিটি এরর, রিসিভিং ফর্মিং এরর, রিসিভিং ওভাররান এরর এবং রিসিভিং ডাটা অ্যাভেলেবেল আরডিএ। আগের কথা যদি তোমরা শুনে থাকো তাহলে এই জিনিসটা তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং একটা পরিষ্কার ধারণা পাবে। এই পদ্ধতিতে সিপিইউ স্ট্যাটাস ওয়ার্ড এনেবল, স্ট্যাটাস ওয়ার্ড এনেবল একটা সিগন্যাল, কি সিগন্যাল? এটা কন্ট্রোল সিগন্যাল কোথায় পাঠাবে? ইউএআরটি। ইউএআরটি কি জিনিস? ইউএআরটি হচ্ছে আমাদের একটা ইন্টারফেস সার্কিট। তাহলে সিপিইউ কি করছে? সর্বপ্রথম স্ট্যাটাস ওয়ার্ড এনেবল নামে একটা সিগন্যাল ইউএআরটিতে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? এরপরে ইউএআরটি ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার এমটি, অর্থাৎ ট্রান্সমিটিং যে আমার ডাটা বাফার রেজিস্টার ব্যবহার করছি আমরা, এই যে ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার এটা খালি। তাহলে প্রথমে একটা কন্ট্রোল সিগন্যাল সিপিইউ কোথায় পাঠালো? এখানে পাঠালো। কি করতে চায়? সে এখানে ডাটা পাঠাতে চায়। এই জন্য সে একটা কন্ট্রোল সিগন্যাল কোথায় পাঠাচ্ছে? আমাদের ইন্টারফেস সার্কিটে পাঠাচ্ছে। এরপরে ইউএআরটি ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার এমটি, এই এমটি এই সিগন্যালের মাধ্যমে সিপিইউকে জানানো হয় যে টিবিএমটি, অর্থাৎ ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার এখন আমার খালি আছে। এই অবস্থায় ট্রান্সমিটিং ডাটা স্ট্রোব সিগন্যাল অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে এই অবস্থায় ট্রান্সমিটিং টিডিএস সিগন্যাল অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে সিপিইউ টিডি0 থেকে টিডি7 মাধ্যমে ট্রান্সমিটিং ডাটা 0 থেকে এই 8টা লাইনের মাধ্যমে প্যারালালি ডাটা কি করছে সিপিইউ থেকে আমাদের ডাটা বাফার রেজিস্টারে পাঠানো হচ্ছে। সিপিইউ থেকে ইন্টারফেস সার্কিট এই লাইনের মাধ্যমে সিপিইউ থেকে এখানে ডাটাটা পাঠানো হচ্ছে। পরে ট্রান্সমিট ইন্ড অফ ক্যারেক্টার সিগন্যাল অ্যাক্টিভ হলে, অর্থাৎ সিপিইউ যখন কোনো ডাটা পাঠাবে, সিপিইউ ডাটাটা পাঠানোর শেষ হলে তখন কি সিগন্যালটা অ্যাক্টিভ হবে? টিইওসি, অর্থাৎ ট্রান্সমিট ইন্ড অফ ক্যারেক্টার সিগন্যাল অ্যাক্টিভ হলে ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার হতে ডাটা শিফট রেজিস্টার ট্রান্সফার হয়। এরপরে মূল ডাটার সাথে স্টার্ট বিট, স্টপ বিট এবং প্যারিটি বিট ইত্যাদি যুক্ত হয়ে প্রতিটি ট্রান্সমিটিং ক্লক এর বিপরীত থেকে ট্রান্সমিটিং সিরিয়াল আউটপুট টিএসও পিনের মাধ্যমে শিফট রেজিস্টার হতে ডাটা সিরিয়ালি আউটপুটে যায়। সিপিইউ হতে সকল ডাটা ট্রান্সফার না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে। তাহলে এখানে প্রথমে কি করা হচ্ছে? সিপিইউ কোনো ডাটা যখন পাঠাতে চায় তার শুরুতে সে একটা স্ট্যাটাস ওয়ার্ড পাঠায় দেয় কোথায়? কন্ট্রোল ওয়ার্ড পাঠায় দেয় কোথায়? ইউএআরটিতে, যে ট্রান্সমিটিং ডাটা বাফার খালি আছে কিনা। যখন ট্রান্সমিটিং ডাটা বাফার খালি আছে এটা জানতে পারে বা জানানো হয়, এই অবস্থায় ট্রান্সমিটিং স্ট্রোব সিগন্যাল অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে সিপিইউ থেকে এই 8 বিট লাইনের মাধ্যমে প্যারালালে ডাটা ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টারে চলে আসে। তাহলে কি হচ্ছে? প্যারালালি আমাদের ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টারে চলে আসার পরে এটা প্যারালালি চলে আসছে। পরে ট্রান্সমিটিং ইন্ড অফ ক্যারেক্টার টিওইসি সিগন্যাল যখন অ্যাক্টিভ হবে, অর্থাৎ যখন আমাদের সিপিইউ যখন জানাবে যে আমার ডাটা পাঠানো শেষ হয়ে গেছে, অ্যাক্টিভ হলে ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার হতে ডাটা শিফট রেজিস্টারে ট্রান্সফার হয়। এরপরে মূল ডাটার সাথে স্টার্ট বিট, স্টপ বিট, প্যারিটি বিট ইত্যাদি যুক্ত হয়ে প্রতিটি ট্রান্সমিটিং ক্লক পালসের বিপরীতে ট্রান্সমিট সিরিয়াল আউটপুট টিএসও পিনের মাধ্যমে শিফট রেজিস্টার হতে ডাটা সিরিয়ালি আউটপুটে যায় এবং সিপিইউ হতে সকল ডাটা ট্রান্সফার না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে। তাহলে এই হচ্ছে মূলত আমাদের ইউএআরটি এর কার্যপ্রণালী। আমি এটা বর্ণনা এর আগে দিছি, এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই ব্লক ডায়াগ্রামটা আমি এখানে নিয়ে আসছি। এখন আমরা দেখি আমাদের রিসিভিং ইউনিট কি করছে। তাহলে যখন ইউএআরটি কিভাবে ডাটা ট্রান্সফার করে,
সিপিইউ থেকে ডাটা কিভাবে ট্রান্সফার করে সেটা আমরা আগের স্লাইডে দেখলাম। এই স্লাইডে আমরা দেখলাম যে সিপিইউ কিভাবে ইউএআরটির মাধ্যমে ডাটা পেরিফেরালসে ট্রান্সফার করে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে এই ইউএআরটি কিভাবে ডাটা পেরিফেরালস থেকে গ্রহণ করে। ঠিক আছে, এখানে এই রিসিভিং অংশে যেসব রেজিস্টারগুলো আছে সেই রেজিস্টারগুলো আমি দেখানোর চেষ্টা করছি এখানে। স্টার্ট বিট ভেরিফিকেশন সার্কিট, প্যারিটি বিট চেকার, কন্ট্রোল রেজিস্টার, রিসিভিং শিফট রেজিস্টার, রিসিভিং বাফার রেজিস্টার এবং স্ট্যাটাস রেজিস্টার। তাহলে ইউএআরটিতে এই অংশগুলো আছে: স্টার্ট বিট ভেরিফিকেশন সার্কিট, প্যারিটি বিট চেকার, সার্কিট কন্ট্রোল রেজিস্টার, শিফট রেজিস্টার, রিসিভিং বাফার রেজিস্টার। ইউএআরটি রিসিভিং শিফট রেজিস্টারে পূর্ণাঙ্গ ডাটা এসে জমা হয়। এটা কিভাবে জমা হয়? সিরিয়ালি পেরিফেরালস থেকে ইউএআরটি শিফট রেজিস্টার যেটা আছে, অর্থাৎ এই অংশে আমাদের পেরিফেরালস থেকে ডাটাটা প্রথমে এখানে জমা হয়। জমা হওয়ার পরে কি হচ্ছে, সে জমা হওয়ার পরে এখানে স্টার্ট বিট, স্টপ বিট, প্যারিটি বিট ইত্যাদি বিদ্যমান থাকে। মানে যখন এই ডাটাটা এই শিফট রেজিস্টারে এসে জমা হয় তখনই তার সাথে স্টার্ট বিট, স্টপ বিট এবং প্যারিটি বিট যুক্ত থাকে। ভ্যালিড স্টার্ট বিট চিহ্নিত করার জন্য স্টার্ট বিট ভেরিফিকেশন সার্কিট, প্যারিটি বিট আছে কিনা পরীক্ষা করার জন্য প্যারিটি বিট চেকার সার্কিট ব্যবহৃত হয়। এরপর ডাটা রিসিভিং শিফট রেজিস্টার হতে প্যারালাল ফর্মে এই শিফট রেজিস্টার হতে কি করছে, প্যারালাল ফর্মে রিসিভিং ডাটা বাফার রেজিস্টারে জমা হয়। অর্থাৎ এখান থেকে ডাটাটা প্যারালাল ফর্মে রিসিভিং ডাটা বাফার রেজিস্টারে জমা হচ্ছে। এই সময় রিসিভিং ডাটা অ্যাভেলেবেল আরডিএ ফ্ল্যাগ সেট হয়। যখন রিসিভিং রেজিস্টারে কোনো ডাটা চলে আসে আমাদের শিফট রেজিস্টার থেকে, তখন রিসিভিং ডাটা রেজিস্টার একটা ফ্ল্যাগ সেট করে দেয় যে আমার এখানে ডাটা চলে আসছে, এবং সিপিইউ স্ট্যাটাস ওয়ার্ড এনেবল অ্যাক্টিভ করে স্ট্যাটাস রেজিস্টার খবর নেয় যে আরডিএ অ্যাক্টিভ কিনা। এই যে স্ট্যাটাস ওয়ার্ড এনেবল, এটা কে দিচ্ছে? সিপিইউ দিচ্ছে। কাকে? আমাদের এই ইন্টারফেস সার্কিটে, যে সে এখন ডাটা গ্রহণ করতে চায় বা আমাদের স্ট্যাটাস রেজিস্টার খবর নেয় যে আরডিএ অর্থাৎ রিসিভিং ডাটা অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ রিসিভিং রেজিস্টারে আমাদের ডাটা আছে কিনা। আরডিএ অ্যাক্টিভ হলে সিপিইউ রিসিভিং ডাটা এনেবল আরডিই পিনটি অ্যাক্টিভ করে রিসিভিং ডাটা বাফার রেজিস্টার হতে ডাটা গ্রহণ করে, এবং ডাটা রিড করার পরে সিপিইউ রিসিভিং ডাটা অ্যাভেলেবল রিসেট করে, মানে এটা ক্লিয়ার করে, মানে সকল ডাটা যখন আমার রিসিভিং ডাটা বাফার রেজিস্টার থেকে সিপিইউ নিয়ে নেয়, তখন কি করছে, আরডিএআর এটাকে রিসেট করে, অর্থাৎ এটাকে খালি করে দেয় এবং সিগন্যাল অ্যাক্টিভ করে দেয়, সিগন্যাল অ্যাক্টিভ করে দেয়, যা আরডিএ পিন রিসেট করে। আরডিএ অর্থাৎ রিসিভিং ডাটা অ্যাভেলেবেল, এটাকে যখন রিসেট করা হবে তখন এটা খালি দেখাবে, শূন্য দেখাবে। পরবর্তীতে ক্যারেক্টার শিফট রেজিস্টারে জমা হয় এবং সমস্ত ডাটা রিসিভ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। তাহলে এই অংশটা কি করছে, প্রথমে শিফট রেজিস্টারের মাধ্যমে এই অংশটা কি কাজ করছে, প্রথমে শিফট রেজিস্টারের মাধ্যমে সিরিয়াল ডাটাটা গ্রহণ করার পরে বিভিন্ন কন্ট্রোল ওয়ার্ড সিপিইউ এবং ইউএআরটির মাধ্যমে আদান-প্রদানের মাধ্যমে দুজনের মধ্যে ডাটা আদান প্রদান করছে। এটা খুবই সহজ, শুধুমাত্র একটু মনোযোগ সহকারে পড়ে দেখবা আমি যে স্লাইডটা দেখলাম, তাহলে তোমরা একেবারে পরিষ্কার ধারণা পাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তৃতীয় অধ্যায় আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আর দেখার জন্য তোমরা ভিজিট করবে যে skill.gov.bd অথবা দক্ষতা বাতায়ন। সবাইকে ধন্যবাদ।